ইরফান মায়রাকে তার থেকে ছাড়িয়ে নিতে চাইলে মায়রা ছাড়ে না, আরো শক্ত করে ইরফানকে জড়িয়ে ধরে। ইরফান নিঃশব্দে হাসলো, বা হাতে মায়রার চুলগুলো সরিয়ে মৃদু স্বরে বলে, তোমার লজ্জা ভাঙে না কেন বাটফ্লাওয়ার? মায়রা আরো লজ্জা পায়। এই লোকটা তাকে এভাবে মেরে ফেলবে একদিন। ইরফান মৃদু স্বরে বলে, তোমার আর্ট ভীষণ বাজে হয়েছে। কথাটা শুনতেই মায়রা তড়াক করে চোখ মেলে তাকায়, সাথে সাথে ইরফানকে ছেড়ে অদ্ভুতভাবে ইরফানের দিকে তাকায়। সে কত শখ করে ইরফানের জন্য আঁকলো বসে বসে, আর লোকটা কিভাবে বলে দিল বাজে হয়েছে। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রার চোখ জোড়ায় জমা পরিমাণ পানির কণা চোখ এড়ায় না ইরফানের, তবে কিছুই বলল না। মায়রা শাড়ির আঁচল টেনে ঠিক করে ইরফানের দিকে আর চোখে তাকালো। এরপর দোলনার ভেতর থেকে নামতে গেলে ইরফান মায়রাকে টেনে ধরে। মায়রা হাত মোছড়ামুছড়ি করে, ছাড়তে চায়। ইরফান টেনে এনে মায়রাকে কোলে বসায়, বা হাতে মায়রার পেটটা শক্ত করে চেপে ধরে। মায়রা একটা কথাও বলল না। দুই হাতে ইরফানের হাত সরাতে চাইলে ইরফান পেছন থেকেই মায়রার গলায় মুখ গুজে দেয়। এলোমেলো চুমু আঁকে, বা হাত শাড়ির ভেদ করে উন্মুক্ত পেটে রাখে, হাতের বিচরণ এলোমেলো করে। মায়রা হাঁসফাঁস করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ছাড়ুন। ইরফান মায়রার গলায় নাক ঘষে, বিরক্তির কণ্ঠে বলে, আহ, ছাড়ুন। ওয়ার্ডটা কোথা থেকে শিখেছো স্টুপিড? মায়রা ঢোক গিলল। ইরফান হঠাৎই মায়রাকে নিয়ে দোলনার ভেতর থেকে নেমে দাঁড়ায়। মায়রা কিছু বোঝার আগেই ইরফান মায়রার শাড়ির আঁচল টেনে ফেলে দেয়। কোমরে গুজে রাখা শাড়ির ব্যস্ত হাতে আলগা করতে থাকে। মায়রা ইরফানকে ধাক্কা দিয়ে দ্রুত পাশের রুমে যাওয়ার জন্য পা বাড়ালে ইরফান মায়রার শাড়ি টেনে পুরোটাই খুলে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠে, রেগে বলে, অসভ্য লোক, আপনি আমার সব খুলে নিচ্ছেন কেন? ইরফান মায়রার দিকে এগিয়ে আসতে আসতে বলে, ওই দাও ড্রেসে, তোমাকে মারাত্মক সুন্দর লাগে বউ। মায়রা চোখ বড় বড় করে তাকায়। মায়রার মনে হলো ইরফান সত্যি একটা বখাটে, যে তাকে চরমভাবে টিজ করছে। কিন্তু তা আর কি করে হয়? ইরফান তো তার স্বামী। কিন্তু ইরফান তো এইভাবে বলে না। আজ কি হয়েছে ইরফানের? অবাক হয়ে বলে, আপনি কি আজকে নেশা করেছেন? ইরফান মায়রার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। মায়রা ইরফানের এমন অস্থিরতায় ঘেরা দৃষ্টিতে টিকতে না পেরে তার দৃষ্টি নামিয়ে নেয়। ভীষণ লজ্জা লাগছে তার। ইরফান জড়ানো কণ্ঠে বলে, আমি স্ট্রং ড্রাগ খেতে চাই। ইরফানের কথা শুনে মায়রা দ্রুত মাথা তুলে তাকায়, রেগে বলে, আর একদিন ওইসব ছাইপাশ খেলে আপনাকে আমি ছাড়বো না বলে দিলাম। ইরফান সূক্ষ্ম হেসে বলে, স্ট্রং ড্রাগ খেতে তোমার আমাকে ধরে রাখা ভীষণ ইম্পর্টেন্ট। গুড জব। মায়েরা থতমত খেয়ে থাকায় ইরফানের কথাটা বুঝেছে সে। কত বড় খারাপ লোক, তাকে ড্রাগ বানিয়ে দিচ্ছে। ইরফানকে তার একদম কাছে দেখে উল্টো ঘুরে পাশের রুমে যেতে চাইলে ইরফান দ্রুত এগিয়ে এসে মায়রাকে জাপটে ধরে। মায়রা বেচারি লজ্জায় কেঁদে দিয়ে বলে, নিজে কাপড় পরে আমার সব কাপড় খুলে নিয়েছেন, অসভ্য লোক, ছাড়ুন আমায়। ইরফান হতভম্ব চোখে থাকায় মায়রার দিকে চোখ ছোট ছোট করে বলে, তুমি আমার কি দেখতে চাও? মায়রা থতমত খেয়ে এলোমেলো দৃষ্টি ফেলে, মাথা নাড়িয়ে বলে, কিছু না কিছু না, আপনি কাপড় পরেই থাকুন। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, দেখতে হবে। মায়রা চোখ বড় বড় করে বলে ওঠে, কি? ইরফান একই ভঙ্গিতে বলে, তুমি যা ভাবছো তাই। কথাটা বলে মায়রাকে বাঁ হাতে শক্ত করে ধরে ডান হাতে তার শেরওয়ানির কয়েকটা বোতাম খুলে শরীর থেকে ছাড়িয়ে ছুঁড়ে ফেলে। মায়রা রেগে বলে, আপনি একটা জাতা, ছাড়ুন আমায়, উফ, আপনার সাথে আমি থাকবই না। ইরফান মায়রার নড়াচড়ায় বিরক্তির কণ্ঠে বলে, থাকতেও হবে, দেখতেও হবে। মায়রা কাঁদো কাঁদো মুখ করে তাকায়। কি শুরু করেছে এই লোকটা? মায়রার ভাবনার মাঝেই ইরফান মায়রাকে কোলে তুলে নিয়ে মায়রা দ্রুত ইরফানের দিকে সিটিয়ে যায়। ইরফান দোলনার দিকে এগোলে মায়রা ঢোক গিলে রেগে বলে, আবার আপনি ওইদিকে যাচ্ছেন? আপনার ঘরের বিছানা কিন্তু আমি সত্যি সত্যি বেচে দেব বলে দিলাম। ইরফান আর চোখে মায়রার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, আপাতত সাজানো বেড ছাড়া অন্য কোথাও মুড নেই।
কথাটা বলে টেবিলের ওপর থেকে মায়রার আঁকা পিকটি নিয়ে তার পাশের রুমে যায়। মায়রাকে বেডের ওপরে বসিয়ে দিয়ে ইরফান মায়রার পাশে বসে। মায়রা হাঁটু ভাঁজ করে রেখেছে, পাশ থেকে চাদর টেনে নিজেকে ঢেকে নেয়। ইরফান কিছুই বলল না। সে মায়রার আঁকা পেজের ওপরই পাশে প্রায় 5 মিনিটের মাঝে কিছু একটা আঁকে। মায়রার চোখ বড় বড় হয়ে যায়। তাকে শাড়ি ছাড়া এঁকেছে, একটু আগের সে। মায়রা রেগে মেগে ইরফানের গলা বুকে খামচি দিতে দিতে বলে, অসভ্য লোক, এসব কি এঁকেছেন আপনি? ইরফান 2 হাতে মায়রাকে জাপটে ধরে চোখে মুখে কুঁচকে বলে, স্টুপিড, কি করছো? মায়রা ভীষণ রেগে আছে। কিভাবে এইসব আঁকে এই লোক? নির্লজ্জ লোক একটা। ইরফান হাতের পিকটা রেখে মায়রাকে জাপটে নিয়ে বেডে শুইয়ে দিয়ে মায়রার উপরে আধ শোয়া হয়। মায়রা ছাড়া পেতে মোছড়ামুছড়ি করে। ইরফান মায়রার 2 হাত তার 2 হাতের মাঝে চেপে ধরে। সামান্য উঁচু হয়ে মায়রার পুরো বডিতে চোখ বোলায়। শুকনো ঢোক গিলে চোখ বুজে মাথা 2 দিকে নাড়ায়। ঘোরের মাঝে থেকে বলে, ভয়ানক সুন্দর তুমি, ভাট ফ্লাওয়ার। মায়রা ইরফানের কথাটা শুনে ইরফানের দৃষ্টি দেখে লজ্জায় চোখে মুখ খিচে নেয়। ইরফান নিঃশব্দে হাসলো। এগিয়ে এসে মায়রার গলায় মুখ গুজে লম্বা শ্বাস টানে। বিড়বিড় করে বলে, ওয়ার্ডফ্লাওয়ারের হাতে ম্যাজিক আছে। তার হাতের আঁকা পিকের কাছে আমার আঁকা সব ছবি ফিকে হয়ে গিয়েছে। ইরফানের আবেগমাখা প্রশংসা পেয়ে মায়েরা ভীষণ ভালো লাগে। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, তুমি আমার কি দেখতে চাও? মায়েরা দ্রুত ইরফানের মুখটা চেপে ধরে কাঁদো কাঁদো মুখ করে বলে, দয়া করে এসব বলা বন্ধ করুন, আমি কিন্তু কাঁদবো বলে দিলাম। ইরফান মায়রার কথা শুনছে নাকি? তার মুখ থেকে মায়রার হাতটা সরিয়ে মায়রাকে নিজের দিকে টেনে নেয়। মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে নিয়ে 2 হাতে মায়রার দেহে অবাধ্য বিচরণ চালায়। মায়রাতে মত্ত হতে নিজের সব আবেগ ভালোবাসা ঢেলে দিতে চাই মায়রাতে। সময়ের গতিতে সাথে সাথে ছোট্ট মায়রার প্রতি ইরফানের উন্মাদনা বাড়ে। মায়রা ছটফটিয়ে ওঠে, না চাইতেও ফুঁপিয়ে ওঠে। ইরফান ফোঁপানোর শব্দ পেয়ে দ্রুত মায়রাকে ছেড়ে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড বাটফ্লাওয়ার? মায়রা কিছুই বলে না। ইরফানের দৃষ্টি অসহায়। গত পরশুর কথা ভাবতেই ইরফানের সকল উত্তেজনা যেন অদৃশ্য বাঁধনে আটকে গেল। তার বউ তো ছোট, সে গত পরশু যেমন দুইবার কথাটা ভুলেই বসেছিল, আজও ভুলে বসেছে। কেন যেন রাগ হলো নিজের উপর। সেই প্রথম প্রথম যেমন রাগ হতো মায়রাকে বাচ্চা ভাবলে, আজই তেমন আবারও রাগ হলো। ইচ্ছে করলো মায়রার গালে 2 থাপ্পড় লাগাতে, তার সামনে আসার জন্য। কিন্তু মায়রার মুখের দিকে তাকিয়ে আবারও সব নিভে গেল। মায়রার চোখ বুজে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। ইরফান দীর্ঘশ্বাস ফেলে তার হাজারটা ইচ্ছাকে দমিয়ে পিষে ফেলে মায়রার ওপর থেকে উঠে গেল। মায়রা নিজের উপরে হালকা অনুভব করতেই দ্রুত চোখটা মেলে তাকালে দেখলো ইরফান বেড থেকে নেমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মায়রা ঢোক গেল। ইরফান ফার্স্ট এইড বক্স থেকে ঘুমের ঔষধ বের করে পুরো 3টে ঘুমের ঔষধ একবারে খেয়ে নেয়। মায়রা পেছন থেকে দেখতে পায় না। ইরফান ঔষধ খেয়ে বেলকনিতে চলে যায়। মায়রা বুঝলো না ইরফানের হঠাৎ কি হলো। ইরফান দরজা জানালা আটকে 4টে সিগারেট শেষ করে। এরপর চুইংগাম চিবিয়ে ঘরে আসলে দেখল মায়রা গায়ে চাদর জড়িয়ে বসে আছে। ইরফান দ্রুত ভ্রু কোঁচকালো, কিন্তু কিছুই বলল না। এগিয়ে এসে মায়রার পাশে শটান হয়ে শুয়ে পড়ল। মায়রা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান কি তার উপরে রেগে আছে? নিজের জড়তা কাটিয়ে ইরফানের বাহুতে হাত রেখে মিনমিন করে বলে, আপনি কি আমার উপরে রাগ? ইরফান মায়রাকে কথাটুকু শেষ করতে না দিয়েই মায়রার হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিয়ে ধমকে বলে, স্টুপিড, টাচ করছো কেন? মায়রা বিস্ময় দৃষ্টিতে তাকায়। হঠাৎই ইরফানের এমন ব্যবহার একটুও হজম হলো না মেয়েটির। মুহূর্তেই চোখ জোড়া ভরে ওঠে। চোখ ভর্তি পানি নিয়ে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান মায়রার ভেজা চোখ দেখে নিজেকে দমিয়ে নিল। ফোঁস করে শ্বাস ফেলে হাত বাড়িয়ে মায়রাকে টেনে তার বুকে শুইয়ে দিয়ে মৃদু স্বরে বলে, সরি। মায়রা ফুঁপিয়ে কাঁদে। সে তো কিছুই করেনি। তবুও ইরফান এমন করলো কেন?
ইরফান মায়রার গায়ে পেঁচানো চাদর আরো ভালোভাবে পেঁচিয়ে দিয়ে মায়রাকে 2 হাতে জড়িয়ে নিয়ে চুলের ভাঁজে চুমু এঁকে বলে, আমার হেডেক হচ্ছে, ঘুমাও। মায়রা নাক টেনে বলে, ঔষধ খান। খেয়েছি। মায়রা মাথা তুলে বলে, আমি আপনার চুল টেনে দেই। ইরফান মায়রার দিকে তাকালো। মেয়েটা এত আদুরে কেন? একটুতেই দিয়ে ভাসিয়ে দেয়। ডান হাতে মায়রার মুখ মুছে দিয়ে মায়রার কপালে চুমু আঁকে। এরপর মায়রাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলে, ননিট, ঘুমাও। মায়রা ইরফানকে জড়িয়ে ধরে চোখ বুজল। ইরফান ঔষধের প্রভাবে বেশ কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে পড়ে, কিন্তু মায়রার চোখে ঘুম আসলো না। মাথা উঁচু করে ইরফানকে দেখে বুঝল ইরফান ঘুমিয়েছে। মায়রা ইরফানের মুখে হাত বুলিয়ে দেয়। ইরফানের ব্যবহারে ভীষণ অবাক হয়েছে মায়রা। পুরো ব্যাপারটা তার মাথার উপর দিয়ে গিয়েছে। আবার এত দ্রুত ঘুমানোই অবাক হয়। অনেক বেশি মাথা ব্যথা করছিল কি? প্রশ্নটি মাথায় আসতেই মায়রা উঠে বসে। বাঁ হাতে ইরফানের মাথার চুল আলতো করে টেনে দিতে থাকে। ওভাবেই বসে থাকতে থাকতে এক পর্যায়ে ইরফানের কপালে গাল ঠেকিয়ে মায়রাও ঘুমিয়ে যায়। শুদ্ধ অসহায় মুখ করে বসে আছে। ফারহা শুদ্ধর ঘরের এক কোনায় বসে ফুপিয়ে কাঁদছে। কিছুক্ষণ পর ত্রিনা বেগম শুদ্ধর ঘরে এসে বলে, শুদ্ধ, তুই আজ তোর কাজিনদের সাথে গিয়ে থাক বাবা, আমি ফারহা আম্মুর কাছেই থাকছি। কথাটা শোনার সাথে সাথেই শুদ্ধ শব্দ করে বলে ওঠে, কি? ত্রিনা বেগম ভুরু কুঁচকে তাকায়। ফারহা কাঁদছে বাবা মায়ের জন্য। সে থাকলে মেয়েটার একটুও ভালো লাগবে। মেয়েটা তো খুব বড় নয়। তাছাড়া ত্রিনা বেগমের ভীষণ মায়া লাগে মেয়েদেরকে দেখলে। তার একটা মেয়ের খুব শখ ছিল। এই জন্যই যে কোনো মেয়েকেই যেন অন্তর দিয়ে ভালোবেসে ফেলে। মায়রার ক্ষেত্রেও এমন হতো। আর সেখানে ফারহা তার ছেলের বউ। তাকে যতভাবে ভালো রাখা যাবে তিনি সবভাবেই ভালো রাখবেন। শুদ্ধ মাথা চুলকে বলে, মানে বলছিলাম কি, আমি ওর কাছে থাকলে কি হবে মা? ত্রিনা বেগম ফারহার পাশে বসে বলে, যেতে বলেছি যা, আজ আমি ওর কাছেই থাকবো। শুদ্ধর হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করলো। তার মা একটু বেশি দরদি, তাই বলে অন্যের জন্য দরদি হতে গিয়ে নিজের ছেলের কথা ভাববে না? অসহায় মুখ করে ঘর থেকে বেরিয়ে যেতেই ফারহার দিকে একবার তাকালো, বিড়বিড় করলো, আজকের রাতটা শুধু যাক, তারপর কত প্রকার ভাবে কাঁদতে পারো তাই দেখবো ফারহা পাখি। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। ভাগ্যিস গতকাল গিয়েছিল ফারহার বাড়ি, তাই আর ভার্জিনিটি নষ্ট করতে পেরেছে, নয়তো আজকেও না পারার শোকে সে হার্ট অ্যাটাক ফ্যাটাক করে ফেলতো। ফারহা পাখি কত জ্বালায় তাকে, ইস, বিয়ের রাতটাও ছাড় দিল না। পরের দিন ইরফান অফিসের কাজ শেষে রাত 8টার মাঝে বাড়ি ফিরেছে। মায়রা ইরফানকে এত দ্রুত ফিরতে দেখে অবাক হয়। ইরফান অনেক দ্রুত বাড়ি ফিরলেও সেটা হয় 10টা কি 11টা, তার আগে কখনো ফেরে না। মায়রা ডিভানের উপরে বসে ইরফানকে দেখছে। ইরফান নাসিমকে বলা কথা অনুযায়ী কয়েক বছর পর আজ বাইক রাইডের জন্য নিজেকে প্রিপেয়ার করছে। কাবার্ডের এক কোনায় পড়ে থাকা সব কিছু বের করে বেডের ওপরে রাখে। মায়রার দিকে চেয়ে জিজ্ঞাসা করে, মেডিসিন নিয়েছো? মায়রা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। জিজ্ঞাসা করে, এইসব কি বের করলেন? ইরফান ছোট করে বলে, ইম্পর্টেন্ট জিনিস। এরপর সে গায়ে এরপর সে গায়ে রাইডিং এরপর সে গায়ে রাইডিং জ্যাকেট জড়িয়ে নেয়। এরপর রাইডিং প্যান্ট, পায়ে বুট পরে। এরপর 2 হাতে গ্লাভস নিয়ে ডান হাতে হেলমেট নেয়। মায়রা অদ্ভুতভাবে চেয়ে আছে ইরফানের দিকে। কেমন অদ্ভুত লাগছে ইরফানকে। মায়রার গ্রামে ইরফানকে দেখার কথা মনে পড়ল। ইরফান মায়রার সামনে দাঁড়িয়ে বলে, আমার ফিরতে লেট হবে, মেডিসিন নিয়ে ফার্স্ট ঘুমাবে। মায়রা ইরফানের কথার উত্তর না দিয়েই বলে, আপনাকে কালা মামা লাগছে। ইরফান ভুরু কুঁচকে বলে, স্টুপিড, আমি তোমার মামা? মায়রা মিটিমিটি হেসে বলে, হবেন? ইরফান চোখ পাকিয়ে তাকায়। মায়রা মুখ বাঁকায়। ইরফান বাইরে যেতে যেতে বলে, ফিরে এসে বোঝাবো আমি তোমার কি, বাদর কোথাকার। মায়রা মুখ ভেঙায়। নাসিম বেশ কিছুক্ষণ ভেবে ভেবে থেমে থেমে একটি কাগজে কিছু লিখল। এরপর কাগজটি
চার ভাঁজ করে তার পকেটে রেখে দেয়। রাইডে যাওয়ার জন্য আগেই রেডি হয়েছে, এখন জাস্ট 2 হাতে গ্লাভস পরে নিল। সে মূলত জিততে যাচ্ছে না বা হেরে গিয়ে বিয়ে করবে এই জন্যও যাচ্ছে না, আসলে অনেকদিন পর ইরফানের থেকে এমন অফার হয়ে ইরফানের সাথে একটু সঙ্গ দিতে যাচ্ছে। আর কখনো দেখা হবে না হয়তো। দীর্ঘশ্বাস ফেলে হেলমেট নিয়ে তার ঘর থেকে বের হলে দেখলো তার মা ডাইনিংয়ে মন খারাপ করে বসে আছে। প্রায় বছর 5 আগে তার বাবা মারা যায়। সে আর তার মা এই বাড়িতে থাকে। হঠাৎ দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত জানানোই তার মায়ের মন খারাপ। তিনি কি করে থাকবেন ওখানে গিয়ে, এই নিয়ে নাসিমের সাথেও ঠিক করে কথা বলছে না। নাসিম মৃদু হাসলো, এগিয়ে গিয়ে টেবিলের উপরে হেলমেট রেখে হাঁটু মুড়ে বসে তার মায়ের সামনে। ভদ্রমহিলা নাসিমকে দেখেও কিছুই বলল না। নাসিম মায়ের অভিমানে হাসলো, 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, তুমি চাও না মা তোমার ছেলে এই দেশ ছেড়ে একটু মুক্ত বাতাসে ঘ্রাণ নিক, নাকি চাও এই দেশের বাতাসে আমি দম বন্ধ হয়ে ছটফট করি? নাসিমের মা ঝাপসা চোখে ছেলের পানে চাইলেন। নাসিম মলিন হাসল। তার মা জানে নাসিমের সিচুয়েশনের কথা। নাসিম তার মায়ের সাথে ভীষণ ফ্রেন্ডলি। সে মায়েরাকে দেখার পর সবার আগে তার মাকে এসে বলেছিল। নাসিমের মাও ভীষণ খুশি ছিল ছেলের কাউকে পছন্দ হয়েছে শুনে। তিনি মেয়ের বাড়িতে যেতে চাইলে নাসিম বলেছিল, মেয়েটি অনেক ছোট, আর একটু বড় হোক। কিন্তু বড় হতে গিয়ে যে আরেক জায়গায় বিয়ে হয়ে গিয়েছে। ভদ্রমহিলা জানে নাসিম যে মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, মেয়েটার অন্য একজনের সাথে বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো মেয়েটি যে মায়রা এটা তিনি জানেন না। দীর্ঘশ্বাস ফেলে ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, সব গুছিয়ে রেখেছি বাবা, আমাদের ফ্লাইট কবে? নাসিম তার মায়ের হাতে চুমু এঁকে বলে, আগামীকাল। কোথায় যাচ্ছিস? একটা কাজে, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, ওখানে গিয়ে আমি তোকে সুন্দরী বিদেশি মেয়ে দেখে বিয়ে দিব। নাসিম হেলমেট পরতে পরতে শব্দ করে হেসে ফেলল। বাইরে যেতে যেতে বিড়বিড় করে, জীবনের একটি অংশ থেমে গিয়েছে। তুমি যদি বুঝতে মা। ইরফান প্রায় 30 মিনিট বাইক চালিয়ে বাইপাস রোডে আসে। 2 মিনিট পেরোতেই নাসিম সেম গেট আপে ইরফানের পাশে এসে বাইক থামায়। ইরফান ঘাড় বাঁকিয়ে দেখল নাসিমকে। দুইজনের মাথায় হেলমেট থাকায় কেউ কারোর মুখ দেখতে পায় না। ইরফান গম্ভীর গলায় বলে, বিয়ের প্রিপারেশন নিয়ে এসেছিস? নাসিম চোখ বুজল। বিয়ে শব্দটার সাথে তার শত্রুতা জন্মেছে, অথচ এটাই সবার মুখে শুনতে হচ্ছে। আসার আগে মায়ের মুখে, এখন ইরফান। নিজেকে সামলে কিছু বলার আগেই ইরফান বাইক স্টার্ট দিয়ে বলে, কাকে বিয়ে করবি বলে ঠিক করলি? নাসিম ঢোক গিলে ইরফানকে রাগাতে কৌতুক স্বরে হেসে বলল, বারবি ডলকে। ইরফান রাগে বাইকের হ্যান্ডেলদার 2 হাতে শক্ত করে চেপে ধরে। সামনে দৃষ্টি নিবদ্ধ রেখে শক্ত গলায় বলে, তোর জন্য কঠিন মৃত্যু অপেক্ষা করছে। নাসিম মলিন হেসে বলে, বারবি ডলের জন্য জীবন দিতে পারা তো ভাগ্যের ব্যাপার। যত বেশি কঠিন মৃত্যুই হবে তত ওকে ফিল। নাসিম থেমে গেল। নাসিমের ওইটুকু কথা শুনেই যেন ইরফানের কাটা ঘায়ে নুনের ছিটার ন্যায় শরীর জ্বলে উঠল। রাগে চিৎকার করে বলে, নাসিম, আমায় আর রাগাস না। তোর মা বেঁচে আছে, তার কথা ভাবা উচিত তোর। বারবার সাপের লেজে পা দিয়ে তোর মাকে সন্তানহারা করিস না। নাসিম হাসল ইরফানের কথায়। ইরফানকে আর রাগালো না। তার ভীষণ আত্মসম্মানে লাগে মায়রাকে বারবি ডল নামে ডাকলে, কারণ সে তার বন্ধুর বউ। সেখানে এইসব কথা বলা ভীষণ অস্বস্তিকর। এইসব ভাবনা রেখে নাসিম হেসে বলে, তোর ডায়লগগুলো অনেক জোশ হয় রে ভাই। ইরফান ততক্ষণে বাইক স্টার্ট দিয়েছে। নাসিম নিজেও বাইক স্টার্ট দেয়। দাঁড়িয়ে থাকা বাতাস ফুঁড়ে তারা ছুটে চলে। মাঝে মাঝে রাস্তাটি সাপের মতো বাঁক নেয়, একবার ডানে আবার বামে। ইরফান নাসিম পাশাপাশি এখন। রাস্তার মাঝে মাঝে রোড লাইট, আবার কোথাও অন্ধকারে ঢাকা। ইরফান হ্যান্ডেলবারে দৃঢ়ভাবে হাত রাখে। হেলমেটের ভেতর থেকে উকি দেয় ইরফানের আত্মবিশ্বাসী চোখ জোড়া। ইরফান হঠাৎ পূর্ণ উদ্যমে হাজার্ড লাইটটা সুইচ অন করে
থ্রট তথা গ্রিপ ঘুরিয়ে ওইভাবে বেশ কিছুক্ষণ চেপে ধরল। তার বাইক কাঁপছে থরথর করে, সাথে ইরফানও। ইরফান ইচ্ছাকৃতভাবে একটি জার্ক দেয়, এরপর দক্ষ হাতে বাইকের স্পিড বাড়ায়। ইরফান এত তীব্র বাতাসেও ঘেমে যায়। সে অপলক নেত্রে রাইডার সামনের দিকে তাকিয়ে ছুটে চলল। নাসিম বোধহয় অনেকটা পেছনে পড়ে গেছে, কিন্তু সে ছুটছে তো ছুটছেই। নাসিম জানে ইরফান হঠাৎই চোখের পলকে তাকে পিছু ফেলে যাবে। ভাবনা শেষ হওয়ার আগেই ইরফান এগিয়ে যায়। নাসিম এই ব্যাপারটাতেই কেন যেন বেশ এনজয় করলো। অনেকদিন পর পুরনো সেই রাত পেয়ে নাসিম হাসল। নাসিম থ্রটল ঘোরাতেই বাইকের গতি বৃদ্ধি পায়। ইরফানের পিছু সেও ছুটল। কেন যেন ভীষণ উইক লাগছে তার। নিজেকে জোরপূর্বক সামলে বাইকে মনোযোগ দেয়। ইরফান তার বাইক ডান দিকে সামান্য বাঁকিয়ে, ঠোঁট বাঁকিয়ে একটু হাসে। কিছুটা শব্দ করেই বলল, মিস ইউ মাই হার্ট। কথাটা বলে হেলমেটের প্রভাবে তার নিজের কানেই এসে বাড়ি খায়। ইরফান বাইক সোজা করে ছুটে চলে। আশেপাশের সকল চলন্ত গাড়ি পেরিয়ে শো শো করে এগিয়ে চলল। মনে হচ্ছে আশেপাশের গাছপালাগুলো তার বিপরীতে ছুটছে। কিছুক্ষণ পরে ইরফান তাদের গন্তব্যে পৌঁছে ডিস্ক ব্রেক চেপে বাইক থামালো। পেছনে ফিরে নাসিমকে দেখতে না পেয়ে গম্ভীর চোখে বেশ কিছুক্ষণ চেয়ে থাকে। ইরফান আবারও বাইক স্টার্ট দিয়ে উল্টো পথে এগোয়। কয়েক সেকেন্ডের মাঝেই নাসিমকে দেখতে পায়, কিন্তু হঠাৎই কি হলো কে জানে। নাসিম বাইক সহ উল্টে পড়ে। ইরফান হতভম্ব হয়ে যায়। বাইকের সামনে একটি পাঞ্চ মেরে শব্দ করে বলে ওঠে, শিট। বাইকের স্পিড বাড়িয়ে কয়েক সেকেন্ডে নাসিমের পাশের বাইক থামিয়ে দৌড়ে গিয়ে নাসিমের বাইক টেনে তোলে। নাসিমের চোখ মুখ কুঁচকে রাস্তায় বসে আছে। ইরফান রাগে নাসিমের ওপর দিয়ে ঠাস করে ছুঁড়ে ফেলে। নাসিম দ্রুত হাঁটু টেনে বলে, আর ইউ ওকে? নাসিম ব্যথা জড়িত কণ্ঠে বলে, না ভাই, মারাত্মক ব্যথা পেয়েছি। তুই আমাকে একটু বাড়িতে নামিয়ে দিবি? ইরফান চিন্তিত কণ্ঠে বলে, হসপিটালে যেতে হবে? কথাটা বলে রাকিবকে কল করতে চায় তার গাড়ি নিয়ে আসতে বলার জন্য। নাসিম দ্রুত বলে ওঠে, আরে আহামরি কিছু নয়, তাছাড়া বাড়ির পাশেই ডক্টর আঙ্কেল থাকে, এটা উনি সারিয়ে দিতে পারবে। তুই আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসবি। ইরফান গম্ভীর গলায় বলে, ওকে। কথাটা বলতেই নাসিম খুঁড়িয়ে এসে ইরফানের বাইকে উঠে বসে। ইরফান রেগে নাসিমের কলারটা ধরে বলে, তুই আমার বাইকে বসলি কেন? নাসিম অসহায় কণ্ঠে বলে, তুই পৌঁছে দেবে বললি না যে? তাছাড়া আমার এই পা নিয়ে বাইক চালাতে পারবো না। নাসিমের কথা শুনে ইরফান নাসিমের কলার ছেড়ে দিল। বিরক্ত হলো এই ভেবে এই বাইকে মায়রাকে আর বসাতে পারবে না। নাসিম তার অফিসের লোককে এইখান থেকে তার বাইকটা নিয়ে যেতে বলে দেয়। ইরফান বাইক স্টার্ট দেয়। নাসিম মৃদু হাসল। ডান পা পেছনের দিকে কয়েকবার টানা দেয়। কোনো ব্যথা ট্যাথা পায়নি। ইরফানের সাথে যাওয়ার ফন্দি ছিল। তখন ইরফানকে দেখে হঠাৎ করে বাইক থামিয়ে ইচ্ছে করেই পড়ে যায়। যাই হোক, দেশ ছাড়ার আগে কিছু ছোট ছোট ইচ্ছে পূরণ হলো ভেবে একটু ভালো লাগছে। পকেট থেকে একটি কাগজ বের করে ধীরে ধীরে ইরফানের পকেটে ঢুকিয়ে দেয়। ইরফান বুঝতে পারেনি সব কাজ শেষে নাসিম স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান গম্ভীরের সাথে শক্ত গলায় বলে, বিয়ের প্রিপারেশন নে। নাসিম কিছুই বলল না। লম্বা দীর্ঘশ্বাস ফেলে আকাশ পানে তাকায়। চোখ জোড়া ঝাপসা হয়। বিয়ের শব্দটার সাথে বারবি ডল নামটা জড়িয়ে আছে। যেখানে বারবি ডল হারিয়ে গিয়েছে সেখানে বিয়ের শব্দটা কেন বারবার ভেসে আসে। পরের দিন ইরফান অফিস থেকে ফিরেছে প্রায় 11:30-এ। গতকাল বাইক নিয়ে বেরোনোর অনেক কাজ পেন্ডিং ছিল, আজ সব সামলে নিতে পারেনি। কালকের জন্য কিছু জমিয়ে রেখে বাড়ি ফিরল। বেশি রাত করে ফিরলে মায়রার চঞ্চলতাটুকু আর দেখতে পায় না। মেয়েটি শান্ত হয়ে ঘুমিয়ে থাকে, যেটা ইরফানের ভালো লাগে না। ফোন স্ক্রল করতে করতে সিঁড়ি বেয়ে ওপরে উঠছিল। হঠাৎই ফোনে টুং করে মেসেজ পেয়ে ইরফান মেসেজটি ওপেন করলে দেখল নাসিমের নাম্বার থেকে এক লাইনের একটি মেসেজ এসেছে, তোর রাইডিং প্যান্টের পকেটটা চেক করিস, কিছু আছে। ইরফান ভুরু কুঁচকে তাকায়।
ফোন পকেটে রেখে দরজা ঠেলে তার ঘরে প্রবেশ করে। মায়েরা ইরফানের গতকালকের কাপড়গুলো গুছিয়ে রাখছিল। প্যান্টের পকেট থেকে একটি চিরকুটের মতো কিছু পেয়ে চিরকুটের ভাঁজ খুলে চোখ বোলায়। সরি ভাই, তোর শর্ত মানতে পারলাম না, চলে যাচ্ছি এখান থেকে। তুই আমার উপরে রাগ পুষে রাখিস না প্লিজ। এটুকু পড়তেই ইরফানের ঝড়ের বেগে এসে মায়রার হাত থেকে কাগজটি টান মেরে নিয়ে নেয়। মায়রা ইরফানকে খেয়াল না করায় হঠাৎই ভীষণ ভয় পেয়ে যায়। মাথা তুলে ইরফানকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু ইরফান ওইভাবে তার দিকে চেয়ে আছে কেন? কিছু বলার আগেই ইরফান ডান হাতে শক্ত করে মায়রার চোয়াল ধরে, দাঁতে দাঁত চেপে বলে, এসবে কেন হাত দিয়েছিস বল, চুপ করে বসে থাকতে পারিস না? মায়েরা গালে ভীষণ ব্যথা পায়। দুই হাতে ইরফানের হাত সরাতে চাইলে ইরফান আরো শক্ত হাতে ধরে। নাসিমের দেওয়া কি না কি মায়েরা টাচ করেছে, আবার যেন কত মনোযোগ দিয়ে পড়ছিল। ভাবতেই ইরফানের মাথায় রক্ত উঠে গেল। বাঁ হাতে মায়রার হাত থেকে তার প্যান্ট নিয়ে ছুঁড়ে ফেলে মায়রাকে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে, কেন হাত লাগিয়েছিস এসবে বল স্টুপিড গার্ল। কথাটা বলতে বলতে মায়রাকে থাপ্পড় মারার জন্য হাত উঠিয়ে মাঝপথে থেমে যায়। মায়রা বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের পানে। মেয়েটির চোখ ভরে ওঠে। ইরফানের এইসব ব্যবহারে মেয়েটি আজকাল এত কষ্ট পায়, আবার তাকে থাপ্পড় মারতে চায়। মায়রা মাথা নিচু করে নিল। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইরফান ঢোক গিলে তারপর হাত গুটিয়ে নেয়, অতঃপর হাত মুষ্টিবদ্ধ করে। যেভাবে এসেছিল সেভাবেই হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। মায়রা ফুঁপিয়ে ওঠে। সে কি এমন করেছে? এই লোকটার জিনিসে হাত দেওয়া যাবে না, তা তো আগে কখনো বলেনি। বললে সে জীবনেও ধরতো না। গতকাল রাতেও কেমন ব্যবহার করলো তার সাথে। আজ কতদিন পর মারার জন্য হাত তুললো। সে আর জীবনেও এই লোকটার কোনো জিনিস ছুঁয়েও দেখবে না। কথাগুলো ভেবে আবারও ফুঁপিয়ে ওঠে। ইরফান বাইরে বেরিয়ে হাতের কাগজটা মুঠো করে ছুঁড়ে ফেলতে গিয়েও কি মনে করে যেন কাগজটা মেলে চোখ বোলায়। সরি ভাই, তোর শর্ত মানতে পারলাম না, চলে যাচ্ছি এখান থেকে। তুই আমার উপরে রাগ পুষে রাখিস না প্লিজ। আমি তোর বইয়ের কোনো ছবি রাখিনি আমার কাছে, আর কখনো ওকে দেখব না, ভাববার চেষ্টাও করব না। তবে ওকে আমি ভুলতে পারবো না ভাই। তুই যদি মানতে না পারিস আমার মনে তোর বউ কেন থাকবে, তাহলে তুই আমাকে খুঁজে বের করে মেরে ফেলিস। আর সেটা না পারলে দোয়া করিস যেন আমি কোনো এক অজানা কারণেই মরে যাই। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না রে। ওকে হারিয়ে নিয়তির কাছে হেরে গিয়েছি আমি, এক পাথর হয়েছি। তাকে ভুলতে গিয়ে সেই পাথর থেকে আর অশ্রু ঝরাতে চাই না। এত শক্তি নেই আমার ভেতর। নাসিম নামের কেউ তোর লাইফে ছিল, ভুলে যাস। কথা দিচ্ছি আমি আর কখনো তোর সামনে এসে দাঁড়াবো না। তোদের জন্য অসংখ্য দোয়া। ইতি নাসিম। ইরফান লেখাটুকু পড়ে বিস্ময় দৃষ্টিতে তাকায়। কাগজটি ছুঁড়ে ফেলে দ্রুত বাইক নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে যায়। বেশ কিছুক্ষণের মাঝেই এয়ারপোর্টে পৌঁছে যায়। সেখানে গিয়ে দ্রুত খোঁজ নেয় নাসিম আছে নাকি চলে গিয়েছে। গেলেও কোথায়? তাকে তো বেশিক্ষণ হলো মেসেজ দেয়নি, তাহলে এখানে থাকার কথা। কিন্তু সে কোথাও খুঁজে পেল না। বিরক্তির নিঃশ্বাস ফেলে একপাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। বেশ কয়েকটা সিগারেট পোড়ায়। মায়রার সাথে ওভাবে কথা বলায় নিজের ওপরই রাগ লাগছে। মায়রার জন্য হাত উঠিয়েছিল, এটা ভাবতেও রাগে সামনে একটা গাছে পাঞ্চ মারে। অসহ্য লাগে সব। হাতের আধ খাওয়া সিগারেটটা ছুঁড়ে ফেলে বাইকে উঠে বসতে গিয়েও শুদ্ধকে দেখে ভুরু কোঁচকালো। এগিয়ে গিয়ে গম্ভীর গলায় বলে, এখানে কি করছিস? শুদ্ধ ঝাঁকি দিয়ে বুকে থুতু দেয়। ইরফানকে দেখে অবাক হয়ে বলে, তুই এখানে? ইরফান সরু চোখে জিজ্ঞাসা করে, নাসিম কোথায়? শুদ্ধ ঢোক গেল, মাথা চুলকে বলে, আমি তো জানি না, কেন? ইরফান তীক্ষ্ণ চোখে শুদ্ধকে দেখে। শুদ্ধ আমতা আমতা করেই বলে, আরে ব্যবসার কাজে আমার এইদিকে মাঝে মাঝেই আসা হয়, জানিসই তো। তুই কানাডা থেকে আসলে তখনই তো আমার সাথে তোর এখানে দেখা হলো, মনে নেই? ইরফান কিছুই বলল না, চুপচাপ তার বাইকে বসে বাইক স্টার্ট দেয়। শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাত তখন প্রায় 1টা। ইরফান ঘরে প্রবেশ করে বেডের উপরে নজরে দেখল
মায়েরা গুটিসুটি মেরে শুয়ে আছে। ইরফান আগে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয়, এরপর কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে এসে মায়রার পাশে শুয়ে মায়রাকে নিজের সাথে জড়িয়ে নেয়। মায়রা ঘুমের ঘোরে একটু নড়ে চড়ে ওঠে। ইরফান মায়রার মুখের দিকে তাকালো। মেয়েটি কেঁদে কেটে মুখের কি অবস্থা করেছে। ইরফানের নিজেকে অসহায় লাগলো। ডান হাত মায়রার গালে দিয়ে মৃদু স্বরে বলে, সরি। এরপর মায়রাকে শক্ত করে জড়িয়ে নিয়ে বিড়বিড় করে বলে, আমার বার্ড ফ্লাওয়ার, আমি ছাড়া সবার মন থেকে নিখুঁতভাবে মুছে যাক। মায়রার ঘুম ভেঙেছে, কিন্তু গাঁটটা মেরে পড়ে আছে। কথা বলবে না এই লোকের সাথে। ইরফান মায়রাকে আলগা করে মায়রার কপালে ঠোঁট দাবিয়ে চুমু আঁকে। এরপর ডান হাত মায়রার গালে রেখে মায়রার ঘুমন্ত মুখপানে দৃষ্টি রেখে অভিযোগের সুরে বলে, তুমি শুধু আমার অনুভবে কেন সীমাবদ্ধ থাকলে না বার্ডফ্লাওয়ার? অন্যের হৃদয়ে তোমার অবয়বের ছায়া থাকলে আমার প্রতিটি হৃদস্পন্দনে ব্যথার কাঁটা বেঁধে যায়। এটা কি আমার অপরাধ? ইরফানের এমন আবেগ মাখা কথায় মায়েরা চোখ মেলে তাকায়। ইরফানের সাথে চোখাচোখি হয়। ইরফান চোখ ছোট ছোট করে তাকালো মায়রার দিকে। এই স্টুপিড জেগে জেগে ঘুমের ভান করছিল। মায়রা ইরফানকে ঠেলে উল্টো করে শোয়। ইরফান বিরক্ত হয়, মায়রাকে টেনে তার দিকে ফেরায়। মায়রা কোনো কথা বলল না। ইরফানকে ঠেলে নিজের থেকে ছাড়াতে চায়। ইরফান জোর করে মায়রাকে জাপটে ধরে। মায়রা মোচড়ামুচড়ি করে। ইরফান ধমকে বলে, স্টুপিড, কি প্রবলেম? মায়রার চোখ ভরে ওঠে। লোকটা আবারও তাকে ধমকাচ্ছে। ইরফান মায়রাকে আরেকটু জড়িয়ে নিয়ে মৃদু স্বরে বলে, ওই কাগজের কতটুকু পড়েছিলে? মায়রা কথা বলল না। ইরফান বেশ কয়েকবার জিজ্ঞাসা করলেও মায়রা একটা টু শব্দটিও করল না। ইরফান রেগে দাঁতে দাঁত চেপে বলে, কথা বল স্টুপিড গার্ল, নয়তো থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলবো তোর। মায়রা এবার ফুঁপিয়ে কেঁদে ওঠে। ইরফান চোখ বুজল, ডান হাতে কপাল ঘষে বার কয়েক, নিজেকে শান্ত করে লম্বা শ্বাস টানে। এরপর মায়রার গালে হাত দিয়ে নরম কণ্ঠে বলে, রাগাচ্ছ কেন আমায়? কথা বলো। মায়রা চোখ বুজে রেখেছে, বন্ধ চোখের পাতা বেয়ে অশ্রু গড়ায়। ইরফান অসহায় চোখে চেয়ে বলে, সরি বউ, কথা বলো। এবার মায়রার চোখ মেলে তাকায়। চোখ দুটো লাল হয়ে আছে। ইরফান দুই হাতে মায়রার ভেজা চোখ মুছে দেয়। মৃদু স্বরে বলে, ডোন্ট ক্রাই। তখন রেগেছিলাম। মায়রা নাক টানে। ইরফান মায়রার ঠোঁট জোড়ায় চুমু খেয়ে মৃদু স্বরে জিজ্ঞাসা করে, কতটুকু লেখা পড়েছিলে বলো? মায়েরা ভাঙা গলায় বলে, 2 লাইনের মতো। তারপর তো আপনি নিয়ে নিলেন। ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। মায়েরা পড়েনি ভেবে। দুই হাতে মায়রাকে শক্ত করে জড়িয়ে নিয়ে বলে, সরি। কি চাই তোমার? নেক্সট ডে এনে দিব। মায়েরা নাক টেনে বলে, আমাকে ছাড়ুন, আমি ঘুমাবো। ইরফান হাতের বাঁধন আরো শক্ত করল। মায়রা অভিমানী কণ্ঠে মৃদু হাসে। মায়রার গলায় শব্দ করে চুমু এঁকে মায়রার কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে গেয়ে ওঠে, জানি না কি করে তুমি এসে হৃদয়ে খুলে দিলে সব জানালা। তোমারই উষ্ণ হাতে, তোমার পথে আমি দাঁড়িয়ে থাকি। একটু সময় করে কি নিয়ে যাবে আমাকে? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে প্রণয়ের অমল কাব্য। তবে